কিরে, তোর কি হয়েছে? আচ্ছা, তোর কি কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল বুঝি? এখন ছ্যাঁকা খেয়েছিস? ওয়াসিনাত কিচ্ছু বলেনি, শুধু ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে, যা দেখে ভয় সে সরে যায়। ওয়াসিনাত সোজা রান্নাঘরে ঢুকে পড়ে। তারপর এক কাপ কফি বানাতে শুরু করে। তার মা তার ভাইয়ারাও তার সাথে রান্নাঘরে ঢুকে পড়ে, কিন্তু কেউ কথাই বলে না। সবাই তাকে জিনিসপত্র এগিয়ে দেয়। তার মা তাকে কফির পাতা এগিয়ে দিচ্ছে, তার ছোট ভাই তাকে দুধের গুঁড়ি এগিয়ে দিচ্ছে, তার আর এক ভাই চিনি এগিয়ে দিচ্ছে। ওয়াসিনাত মনোযোগ দিয়ে কফি বানাচ্ছে। তাকে দেখে মনে হবে সে মাস্টার শেফের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ওয়াসিনাত কফির কাপ নিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হয়। সে একবার তার মা ভাইদের দিকে তাকায়, তারপর আবার নিজের রুমের দিকেই যায়। ঘড়ির দিকে তাকিয়ে ওয়াসিনাত নিজেই সেই ছটকা খায়, কারণ এখন 5টা বাজে। মানে সে কালকে রাত 10টা থেকে আজ বিকাল 5টা পর্যন্ত ঘুমিয়েছে। ব্যাপারটা সে মোটেও স্বাভাবিক না। ওটা ওয়াসিনাতের মাথায় ঢুকছে না। সে আরামসে মুখ ধুয়ে কফির মগে চুমুক দিচ্ছে। অরিত্রাণের সামনে রিমি বসে আছে। সে প্রতিনিয়ত হাত কচলাচ্ছে। সে ভাবতেও পারে না সে অরিত্রাণের সামনে কখনো এভাবে বসতে পারবে। অরিত্রাণের হাত ব্যান্ডেজ করেছে রিমন, আর বারবার রিমির কাণ্ডতে হাসছে। অরিত্রাণ রিমিকে উদ্দেশ্য করে বলে, তোমার নাম রিমি, তাই তো? হুম। অবাক হওয়ার কিছু নেই। ওয়াসিনাত তোমার নামে সবসময় বলতো। তুমি তোর প্রিয় বান্ধবী, তাই না? হুম। আমি চাই তুমি আমাকে হেল্প করো। আমি? কিন্তু কিভাবে? এরপরে অরিত্রাণ ওয়াসিনাত আর তার ফিলিংস সম্পর্কে সব বলে। সব শুনেই রিমি অবাক হয়, কারণ অরিত্রাণের এমন রূপ সম্পর্কে সে আগে জানতোই না। কিন্তু আজ তার এক অন্যরকম ধারণা হলো। অরিত্রাণ রিমির ক্রাশ হলেও সে এটা ভেবে খুশিই হয়। ওয়াসিনাথকে অরিত্রাণ খুব ভালোবাসে, কিন্তু বেচারি এটা জানেই না তার ভাইও ওয়াসিনাথকে কতটা ভালোবাসে। তাই তো অরিত্রাণকে সাহায্য করবে বলে দেয়। রিমি তো ভাবতেও সেই লাগছে অরিত্রাণ তার দুলাভাই হবে। ইস, ভাবা যায়? অরিত্রাণ তার রুমে নিজের হাতে আঁকা একটা ছবির দিকে এক নজরেই তাকিয়ে আছে। হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছে আর বলছে, কত সময় থেকে তোমাকে দেখছি না। এই মেয়ে, তুমি কি বুঝতে পারো না আমার ফিলিংস? নাকি পেরেও বুঝতে চাচ্ছ না? কেন বলো, ওয়াই? তুমি কেন বোঝো না? তুমি আমার মনের এক সুপ্ত প্রবাহ, যা আমি সকলের কাছ থেকে গোপন রাখতে চাই। তুমি শুধু আমার। তুমি কেন আমার মনের কষ্টগুলো বোঝো না? কেন? তুমি কি আমাকে কখনো বুঝবে না? কখনো আমার মনের ভিতরের জ্বালাটা কি তুমি বুঝবে না? তুমি কি আমার চোখে তোমার জন্য লুকানো অসংখ্য ভালোবাসা দেখো না? কেন তুমি তোমার নরম মন দিয়ে আমার অনুভূতিগুলো বুঝতে চাইছো না? কেন? তুমি কিভাবে আমার ভালোবাসাকে অপবিত্র বলেছো? কিভাবে? বলেই চিৎকার করে নিজের হাত আবার দেয়ালেই বাড়ি দেয়। ওয়াসিনাথ বিগত 7 দিন ঘর থেকে বেরই হচ্ছে না। না সে ভার্সিটি যাচ্ছে, না সে বাচ্চাদের পড়াতে যাচ্ছে। আর এই 7 দিনে অরিত্রাণ প্রায় প্রতি 2 ঘন্টায় একবার ওয়াসিনাথের বাড়ির সামনে এসে ঘুরে যায়। রাতে তো মাঝে মাঝে দেওয়াল টপকে ওয়াসিনাথদের বাউন্ডারির ভিতরেই ঢুকেছে, কিন্তু ওয়াসিনাথের দেখাই মেলেনি। ওয়াসিনাথ বিরক্তি মার্কা মুখ করে গভীর চিন্তায় মগ্ন। তার এই মগ্ন হওয়ার পেছনে একটা বিশেষ কারণ আছে, আর কারণটা হচ্ছে রিমি। আজ সকাল থেকেই ওয়াসিনাথের মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে। কথাটা হচ্ছে, রিমি তো অরিত্রাণ বলতে পাগল, আর সে যে অরিত্রাণের সম্পর্কে এবং অরিত্রাণকে ভালো করে চিনে এটাতেই কোনো সন্দেহই নেই। তবে কেন ওয়াসিনাথকে সে জানায়নি? এই কেনর উত্তর ওয়াসিনাথ খুঁজেই বেড়াচ্ছে। ঠাস করে আওয়াজে ওয়াসিনাথ পাশে তাকিয়ে দেখে তার মা আইসক্রিমের বাটি আর কফি হাতে দাঁড়িয়ে আছে। ওয়াসিনাথের বিস্মিত চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। মহিলাটা চোখে না দেখলেও মনের কথা খুব গভীরভাবেই বুঝে। এটাই তো মা। এদের আল্লাহ স্পেশাল পাওয়ারটি তৈরি করেছে। মা নামের স্পেশাল পাওয়ার কথাটা ভাবতেই ওয়াসিনাথ ঠোঁট জোড়া প্রসারিত করে, হালকা হাসে। তার মা বলে ওঠে, আজ অনেক দিন পরে আমার মেয়ের মুখে হাসি ফুটলো। কারণ কি? তুমি কিভাবে এত কিছু বোঝো মা? মারা সব বুঝে। নে, এগুলো খেয়ে আমাকে উদ্ধার কর। আমি চাই, অনেক কাজ আছে। তোমার ফুবুর মেয়ে লামিয়াকে দেখতে আসবে আজকে। কে দেখতে আসবে? কে আর? পাত্রপক্ষ। হোয়াট? এই, তোকে আগেও বলছি, এখনও বলছি,
কথায় কথায় চিৎকার হট বলবি না, কেমন জানি হয়ে যায় তোর মুখ। আমি না দেখলেও বুঝি, তখন আদর দিতে মন চায়। বলেই তিনি হাঁটা শুরু করে। ওয়াসিনাত তো নিজের মায়ের উপর প্রচণ্ড বিরক্ত, ভঙ্গিতেই তাকিয়েই আছে, যেন তিনি না চাইতেও বড় ভুল করেছে। ওয়াসিনাত আবার নিজের দৃষ্টি সামনে ফেলে কফির মগে চুমুক দিতে দিতে ভাবতে থাকে। হঠাৎ এই যেন ভেবে নিজের কফির মগ রেখে রুমের দিকে পা বাড়ায়। ওয়াসিনাত আজ 7 দিন নিজের মোবাইল বন্ধ করে রেখেছে, তাই এবার মোবাইল অন করছে। তার একটা মহান উদ্দেশ্য আছে, আর তা হলো রিমি। ওয়াসিনাত রিমিকে কল করে তার বাসায় আসতে বলবে, তাই রিমির মোবাইলে কল করে। দেখ রিমি, আমি তোর সাথে চপর চপর করার জন্য কল করিনি। আগেই বলছি, তোর চপচপানি বন্ধ রাখবি। আমি তোকে শুধু 15 মিনিটস টাইম দিচ্ছি। এর মধ্যে আমি তোকে আমার বাসায় দেখতে চাই, অ্যাট এনি কস্ট। আমি তোকে বাসায় দেখতে চাই। 1 মিনিটও যদি দেরি হয়, তবে আমি কি তোর করতে পারি তোর ধারণার বাইরে। সো হারি আপ। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ওয়াসিনাত কট করে মোবাইল কেটে দিল। এইদিকে রিমি বারান্দায় ছিল। অরূপ তার রুমে এসেই ছিল ওয়াসিনাতের কথা জিজ্ঞেস করতে। এতদিন ভালোভাবে তেমন কথাই হয়নি। অরূপ ওয়াসিনাতের কল করেও পাচ্ছিলই না, তাই রিমির কাছেই আসা। আসতেই রিমির মোবাইল ওয়াসু নাম দেখে সে খুশিতে গদগদ হয়ে মোবাইল কানে দেয়। কিন্তু ওয়াসিনাতের এমন ঝাঁঝালো কথা শুনে সে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। রিমি রুমে এসে তার ভাইয়ের এমন অবস্থা দেখে বেশ অবাক হয়, তাই জিজ্ঞেস করে, ভাইয়া কি হয়েছে? ওয়াসিনাত কল দিয়েছে। তা কই দেখি। দেখার উপায় নেই, তোকে 15 মিনিট সময় দিয়েছে, এর মধ্যে ও তোকে ওর বাসায় যেতে বলেছে। আর তুমি হাবার মতন দাঁড়িয়ে আছো, এটা শোনার পরেও কিভাবে? আল্লাহ, টাইম মতো পৌঁছাতে না পারলে ও তো আমাকে গিলে খাবে। আল্লাহ বাঁচাও। কথাগুলো বলেই এক দৌড়ে গাড়ির কাছে চলে যায়। অরিত্রাণীর রুমের উপরে একটা মিনি ছাদ আছে, রুমের ভেতরেই এর সিঁড়ি। অরিত্রাণ সেই ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে আর খোলা আকাশের দিকে তাকিয়ে আছে। সে ভাবছে, ভালোই তো ছিলাম, কেন এলে আমার এলোমেলো জীবনে? কেনই বা আবার চলে যেতে চাও? তুমি কি জানো তোমাকে না দেখলে আমার কেমন দমবন্ধ লাগে? না, জানো না। কীভাবে জানবে? কখনো তো জানতে চাওনি। তুমি কি জানো আমি এই 7 দিন ঘুমাইনি? না, তাও জানো না। শুনলে হয়তো ভাববে আমি কিভাবে না ঘুমিয়েছিলাম। তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে না দেখে আমার রাতে শান্তিতে ঘুম হয় না। সব ঘুম এক হয় না, জানো কি? কিছু ঘুম প্রয়োজনের, কিছু ঘুম আরামের, কিছু ঘুম শান্তির, আর কিছু ঘুম না, চোখ বুজে থাকা। তোমার কারণে তো আমার আগেই ঘুম হারাম হয়েছে, আর এবার শান্তির ঘুমও তুমি নিয়ে গেলে। কেন বুঝো না? তোমার বিরহ বেদনা আমাকে পাগল করে দিচ্ছে। আমি তো বড্ড উন্মাদে পরিণত হচ্ছি। তুমি কবে বুঝবে? তুমি আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রবাহমান। অরিত্রাণ এমন হাজারো কথা বলেই চলেছে, কিন্তু যাকে উদ্দেশ্য করে বলা সে নেই। রিমন এখনই এসেছে। সে দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অরিত্রাণের বিরহ বেদনার সাক্ষী হচ্ছে। রিমন ভাবছে এই 7 দিনে অরিত্রাণের চেহারায় কতটা পরিবর্তন হয়েছে। এটা সে ভাবতেই অবাক হচ্ছে, হতবাক হচ্ছে। সবুজ চোখ জোড়া সারাক্ষণ লাল হয়ে থাকে। তুর্কি স্টাইলের চুলগুলো এখন সবসময় কেমন যেন এলোমেলো থাকে। লাল টুকটুকে ঠোঁট জোড়া ফ্যাকাশে হয়ে গেছে। আর শরীরের কথা তো বলাই দেয়, কেমন যেন নেতিয়ে গেছে। ভাবা যায় একটা নারী কি না করতে পারে। নারীর ভূমিকা আসলে কি তা রিমন হাড়ে হাড়ে বুঝতে পারছে। একটি নারী যেমন সভ্যতা ধ্বংস করতে পারে, ঠিক একইভাবে গড়তেও পারে। তেমনভাবে কোনো কোনো নারী মানুষকে পাথরে রূপ দিতে পারে, আবার কোনো নারী এই পাথরে ফুলও ফুটাতে পারে। হরিত্রাণ সে ওয়াসিনাথকে পাগলের মতো না, পাগলের চাইতেও ডেঞ্জারাসভাবেই ভালোবাসে। তা রিমন খুব করেই বুঝতে পেরেছে। একটা বিষয় দেখে রিমন অবাক হয়। হরিত্রাণ চাইলেই ওয়াসিনাথকে নিজের কাছেই রাখতে পারে, কিন্তু সে এমন কিছুই করছে না। তার কারণ সে চায় ওয়াসিনাথ মন থেকেই তাকে তার কাছে থাকুক। এই ব্যাপারটা রিমনের কাছে অতীব ফালতু মনে হয়। তার ধারণা মতে অরিত্রাণের উচিত ওয়াসিনাথকে তুলে এনে নিজের কাছে রাখা।
তার এই ধারণার কথা অরিত্রাণকে বলেছিল, যার জবাবে অরিত্রাণ হু হা করে হেসেছিল আর বলেছিল, ও ওয়াসেনাত, আমার ভালোবাসা। জানি ভালোবাসায় সব জায়েজ, কিন্তু অন্যায় না। আর যদিও অন্যায় করে ফেলি, তবে তা হবে ওয়াসেনাতের মনটা পেতে চাই। ওটাই অধিক মূল্যবান তার দেহ থেকেও। সো স্টুপিডের মতো বকা বন্ধ করো। রিমি ওয়াসিনাতের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারণ সে 5 মিনিট লেট করে এসেছে। কি ভয়াবহ ব্যাপার, ভাবা যায়। ওয়াসিনাত প্রচণ্ড বিরক্ত নিয়ে রিমির দিকে তাকিয়ে বলে ওঠে, দেরি কেন করছিস? ভাই জানোস তো ঢাকা শহরে কি পরিমাণ জ্যাম, তার উপরে মোবাইলটা ভাইয়া ধরেছে। ওই আবুল আমাকে বলতে বলতেই 2 মিনিট লেট করেছে, তারপরে সিঁড়িতে নামতে নামতে 2 মিনিট লেট, আর 1 মিনিট জ্যামের কারণে। বুঝতেই তো পারছিস কি ভয়াবহ ব্যাপার। দাঁত কিরিয়ে ওয়াসিনাতের দিকে তাকিয়ে, তুই অরিত্রাণকে আগে থেকেই চিনতি? তবে আমাকে কেন বললি না? ওই দিন তো তুইও ওনাকে দেখেছিলি, তবে কেন বললি না যে ওটাই তোর জান অরিত্রাণ? চোখ মুখ লাল করে বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ। ছি ওয়াসু, উনি আমার জান ছিল, এখন না। ওকে, উনি তো এখন আমার না না না, মানে শুধু যাকে বলে পিওর ভাই, নো ডাউট। ওয়াসিনাত ভ্রু কুচকে রাগী ভাব নিয়ে রিমির দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা কালকে পর্যন্ত তো যাকে জান কলিজা বলে বেড়াতো, আর এখন কিনা বলছে শুধু ভাই। ব্যাপারটাই সে অনেক বড় গোলমাল আছে, এটা ওয়াসিনাত বুঝতেই পেরেছে, তাই বলে ওঠে, ভাই তোর, তাও আবার ওই অরিত্রাণ খান? কিন্তু ওই দিন তো জান জান বলে বেড়াচ্ছিলি, আর আজকে কি হলো? বল, তুই আবার ওই অরিত্রাণের সাথে মিলে? ছি 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 ওয়াসু, তুই কেমন সন্দেহবাজ মেয়ের মতন রূপ নিচ্ছিস। ভাবা যায় কি ভয়ঙ্কর ব্যাপার রে। ওয়াসিনাত ছাচালো কথাই কিছু বলতে নেবে তার আগে তার মোবাইলটা বেজে ওঠে। ওয়াসিনাতের এখন প্রচণ্ড বিরক্তি লাগছে। তার এখন ইচ্ছা করছে যে ব্যক্তি তাকে এমন অসময়ে কল করেছে তাকে সামনে এনে এলোপাথারি কিছু কিল দিতে, তারপর বলতে, অসময়ে আর কল দিবি? লোকটা তখন বারবার মাথা ঝাঁকিয়ে বলে উঠবে, না না। ওয়াসিনাত নিজের ভাবনার জগৎ থেকে বাইরে এসে মোবাইলের দিকেই তাকায়। আন্নোর নাম্বার দেখিয়ে তার মেজাজ আরও গরম হয়ে যায়। সে ভেবেই নেয় আজ এই লোককে এমন এমন কথা শোনাবে যাতে এই লোক জীবনেও কল নামের গুরুত্বপূর্ণ ব্যাপারটা অসময়ে করবে তো দূর, সময়ে থাকতেও ভুলেই যাবে। ওয়াসিনাত মোবাইলটা রিসিভ করে কানে ধরতেই যে কথা শুনে তাতে তার মাথা ঘুরবে ঘুরবে ভাব। আমার কলিজাটা কেমন আছে? এই ভুলেও ফোন ডিসকানেক্ট করবা না, তা না হলে আমি এবার কিন্তু দরজা দিয়ে সোজা জামাই বরণ বাদেই শ্বশুরবাড়ি ঢুকে যাব। তখন কিন্তু ব্যাপারটা মোটেও ভালো দেখাবে না, তাই না জানেমান? সো কুল ডাউন। তুমি জানো তোমাকে না দেখে আমার কেমন অবস্থা হয়েছে? জানো না? আমি বলি, আমাকে এখন পাগলের মতো লাগছে। যে ছেলে সব মেয়েকে পাগল করতো তার এখন পাগলের মতো অবস্থা। ভাবা যায় কি ভয়াবহ ব্যাপার যা তুমি করেছো। হোয়াট? এইভাবে বলবে না। তুমি আমার সামনে নাই তাই বলে এমন করবে, এটা হবে না। আমি কিন্তু শ্বশুরবাড়ি এসে কামড়টা বসিয়ে দিব, মনে থাকে যাতে। তুমি কি মনে করেছো তুমি বাসা থেকে না বাহিরে এলেই আমি আমার জানটুসকে ভুলে যাব? বোকা মেয়ে, এমনটা কখনো হবে না জানেমান। তুমি এই হৃদয়ের ফুল, আর এখানেই তোমার বসবাস। সো এত আজাইরা চিন্তা ছাড়ো। এই অনেক টাইম থেকে আপনার ফালতু বকবক শুনছে। আপনার সাহস হয় কি করে আমাকে কল করার? আর আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন বলেন? কুল বেবি কুল, এত হাইপার হলে চলে বলো? তুমি আমার জান পাখি। তোমার নাম্বার যদি আমার মোবাইলে না থাকে তবে এই আইফোনের মূল্যই তো থাকবে না। আর আমি কে তা তো তুমি জানো জানেমান। অরিত্রাণ খানের কাছে কোনো কিছুই তেমন ব্যাপার না, ওই মহান আল্লাহর দানে সবই সম্ভব। আর এটা তো আমার কলিজার নাম্বার। যাই হোক, তুমি কি আমার দেওয়া জামাটা সম্পূর্ণ কুচি কুচি করেছো নাকি পুড়িয়েও দিয়েছো? ওয়াসিনাত প্রচণ্ডভাবে অবাক। এটা সে কার সাথে কথা বলছে?
এত শান্ত আর গম্ভীর লোকটা কি ভয়ঙ্কর ভাষায় কথা বলছে? ছি। ভাবতেই ওয়াসিনাত সেন্সলেস হবেই ভাব। তার ওপর অরিত্রাণ কিভাবে জানলো ওয়াসিনাত তার দেওয়া জামাটা কুচি কুচি করেছে? কিভাবে? এই লোকের এত এত পরিবর্তন ওয়াসিনাতের মাথা ব্যথা উঠিয়েই দিচ্ছে। লোকটা কি পাগল হয়ে গেছে? হতে পারে, তা না হলে এমন আজে বাজে কথা বলতো না। তাহলে কি লোকটাকে পাগলা গারদে নিতে হবে? ব্যাপারটা ভাবতেই ওয়াসিনাত কেঁপে উঠছে। আল্লাহ বাঁচাও। ওয়াসিনাত মোবাইলটা নিজের মুখের সামনে এনে একবার দেখছে, তো রিমির দিকে একবার তাকাচ্ছে। রিমি আরাম করে ওয়াসিনাতের বিছানায় বসে পড়ে। সে আরামে আরামে পা দোলাচ্ছে আর মিটি মিটি হাসছে, তবে তা ওয়াসিনাতের চোখের আড়ালে। অরিত্রাণের কথার সাউন্ড আবার ভেসে আসে ওয়াসিনাতের কানে। কি হলো জানো? এত কি ভাবছো? ভাবা ভাবি বাদ। তুমি কি জানো তুমি একটা হার্ট দিলের অধিকারী, যাকে বলে কঠিন মন, এক প্রকার ভয়ঙ্কর পাষাণ মেয়ে তুমি। আমি? তুমি 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 যে কিনা বিনা কারণে আমার ক্ষত বিক্ষত হৃদয়ে ক্রমাগত ছুরি চালিয়ে চলেছ। কেন বলো তো? আমি কি খুব ক্ষতি করেছি তোমার? বলো। হ্যাঁ আমি খারাপ, কিন্তু তোমার সাথে কি কোনো খারাপ কিছু করেছি? না তো। আমি তো তোমাকে গহীন হৃদয় দিয়ে ভালোবেসেছি, কিন্তু তুমি কি করলে? আমার ক্ষত বিক্ষত হৃদয়কে আরও ক্ষত বিক্ষত করে দিলে। যেখানে তোমার মলম দেওয়ার কথা সেখানে তুমি ছুরির আঘাত দিলে, যে আঘাতের নাম বিরহ আঘাত। তবে চিন্তা করো না জানেমান, আমি সব মিটিয়ে নিব। তো কলিজাটা কি ভালো আছে, নাকি আমার কথা তার মনে পড়ে? অরিত্রাণের এই হাসিতে ওয়াসিনাত প্রচণ্ড বিরক্তি নিয়ে বলে ওঠে, আশ্চর্য তো, আপনি এভাবে ভয়ঙ্কর হাসি আসার মানে কি? আর আমি পাষাণ? আপনার সাহস তো বেড়েই চলেছে। আপনি জানেন সবাই আমাকে নরম মনের মানুষ বলে, আর আপনি কি না আমাকে হাড় দিলের মেয়ে বলছেন? রাগী গলায় বলে ওঠে, বারে কলিজা তো চেতে যাচ্ছে। সবার জন্যে না তো, শুধু আমার জন্যে তুমি হার্ট দিলের অধিকারী। কারণ কি জানো? তুমি আমার প্রতি নির্দয়ের মতো আচরণ করেছো এবং করছো। অনেক তো হলে জ্বালানো, এবার আমি জ্বালাবো, যাকে বলে ভালোবাসার জ্বালা। বুঝলে যান? আর না বুঝলেও সমস্যা নেই, আমি বুঝিয়ে দিব। আমি তো আছি, সো নো টেনশন। জানো, একটা কিসি দাও তো। ভাবলেশীন ভাবে বলে ওঠে, হোয়াট? আপনি পাগল হয়ে গেছেন? পাবনা নিতে হবে পাগলা গারোতে, ফালতু ফাউল লোক। বলেই কলটা কেটে দেয়, সাথে মোবাইলটাও বন্ধ করে দেয়। রাগে ফুসফুস করতে করতে ওয়াশরুমে গিয়ে মাথায় পানি দেওয়া শুরু করে। তা না হলে রাগের চোটে নতুন ড্রেসিং টেবিলটাও ভেঙে ফেলবে। মোবাইলটা বিছানায় ছুঁড়ে মেরে হু হা করে হেসে ওঠে অরিত্রাণ, আর মনে মনেই বলে, এবার কি করবে জানেমান? অরিত্রাণ ভাবছে, ওয়াসিনাত যখন রেগেছিল কেমন লেগেছিল। ইস, যদি দেখতে পারতাম তাহলে আরও রোমান্টিকভাবে গাল টেনে রাগিয়ে দেওয়া যেত। অরিত্রাণের এমন ভাবনার ব্যাপারগুলো অরিত্রাণকে প্রচণ্ড হাসায়। ওয়াসিনাত ভ্রু কুচকিয়ে সামনের দিকে তাকিয়ে আছে। রিমি ওয়াসিনাতের জামার পিছনের অংশ খামচে ধরেই হেসেই চলেছে। ওয়াসিনাতের কাজের মেয়ে রূপালী ওয়াসিনাতের পাশে দাঁড়িয়ে হাসি আটকানোর চেষ্টা করছে। রূপালী রসিক টাইপের মেয়ে। ওয়াসিনাতকে তার অতীব মাত্রার ভালো লাগে, তাই ছলে বলে কৌশলে ওয়াসিনাতের সাথে কথা বলার ধান্দা খুঁজে। ওয়াসিনাত ছাদে পানি দিতে গেলে তার পেছন পেছন যায় আর নানা রকমের কথা বলে, তাকে হাসাতে চেষ্টা করে। ওই তো সেই দিনের কথা, ওয়াসিনাত টবে পানি দিচ্ছে আর সে পিছনে দাঁড়িয়ে বলে ওঠে, আপুজান কেমন আছেন? ভালো। আর এই আজাইরা প্রশ্নের মানে কি? বিরক্তি ভঙ্গিতে বলে ওঠে, আপুজান আপনি জানেন আমার নাম রূপালী কেন রেখেছে? আমি কিন্তু রূপার মতো না, তবু রাখছে। কেন বলি? বল। আসলে আমার মা রূপালী রং পছন্দ। সে তো রূপালী ইলিশের পাগল ছিল, কিন্তু মরার আগে খাইয়ে যাইতে পারে নাই। আমি জন্মের পর আমার নামটাই রূপালী রাখছে। ওয়াসিনাত কিছুক্ষণ তাকিয়ে থেকে হু হা করে হেসে ওঠে। আসলে কিন্তু তার হাসিই পাচ্ছে না, তবুও হাসলো, কারণ মেয়েটা তাকে হাসাতে চাচ্ছে। ওয়াসিনাতের সাথে রূপালীও হাসলো। মেয়েটার কেউ নেই। ওয়াসিনাত ভার্সিটির সামনে দেখেছিল ভিক্ষা করতে, তাই নিয়ে এসেছিল। এই 2 বছরে মেয়েটা তার বোনের মতোই হয়ে গেছে। ওয়াসিনাতের এভাবে তাকানোর বিশেষ কারণ আছে, তা হলো লামিয়াকে দেখতে আসা ছেলেটা
ছেলেটা একা আসেনি, তার সাথে তার মা বাবা আর ভাই বোন এসেছে। ব্যাপারটা সেটা না, ছেলেটা দেখতে কাঠির মতো, মানে যাকে বলে হ্যাংলা, শ্যামলা বর্ণ, এগুলো ব্যাপার না। ব্যাপারটা হলো ছেলেটা নিজের চশমাটা নাগের ডগা এনে এর ওপর দিয়ে ওয়াসিনাথের দিকে তাকিয়ে আছে। ওয়াসিনাথ প্রথমে এমনি মনে করলেও পরে বুঝতে পারে ছেলেটা তার দিকে তাকিয়ে আছে, তাই সে ওভাবে তাকাচ্ছে। আর রিমি ও রূপালীর হাসার কারণ ছেলেটার জামা, চুল আর ভাবমূর্তি। ছেলেটা একটা ঢিলা শার্ট পরেছে, এটা কোনো নর্মাল ঢিলা শার্ট না। এই শার্টের ভেতরে রিমি, রূপালী এবং ওয়াসিনাথ অনায়াসে ঢুকে যেতে পারবে। আর চুলের অবস্থা হচ্ছে, ছেলেটা মনে হয় 5 কেজি সরিষার তেল নিজের চুলে মেখেছে, যার কারণে কানের পাশে তা বেয়ে বেয়ে পড়ছে। মাথায় আবার সোজা সিটিও করেছে। আর তার ভাবমূর্তি হলো সে একবার পায়েসের বাটির পায়েস খাচ্ছে, একবার ওয়াসিনাথের দিকে তাকাচ্ছে, আবার লামিয়ার দিকে তাকাচ্ছে, তো আবার চায়ের কাপে চুমুক দিচ্ছে, আবার শার্টের হাতা দিয়ে কপালের বেয়ে আসা তেলগুলো মুছছে। বিগত কিছু সময় থেকে এগুলোই চলছে। ওয়াসিনাথ রিমি আর রূপালীকে চোখ রাঙাইয়ে চুপ থাকতে বলে। ওয়াসিনাথ তার মায়ের পাশে দাঁড়িয়ে বলে ওঠে, আম্মু, পাত্র কি করে গো? শুনছি অনেক বড় বিজনেস আছে, কি যেন নাম, সেলিম ইন্ডাস্ট্রি। কেমন রে ছেলেটা? তোর ফুপুর তো অনেক পছন্দ হয়েছে। একদম ছ্যাঁচড়া টাইপের, কেমন করে যেন তাকায়। এর সাথে বিয়ে দিতে হবে না, আমি ফুপুকে বলি। লাভ নাই, মানে? তোর ফুপু এর সাথেই বিয়ে দিবে, ঠিক করে ফেলেছে। বাদ দে, ওর মেয়ে তো টাকা আছে শুনেই খুশিতে গদগদ। মিয়া বিবি রাজি তো কে করেগা কাজি। ওয়াসিনাথ তার মার কথা শুনে কিছুক্ষণ হাসে, তারপর নিজের রুমে চলে যায়। তার সাথে সাথে রিমি আর রূপালীও যায়। তারপর 3 জন মিলে হু হা হি করে হাসতে মিলে ওঠে। ওয়াসিনাথ আজ 8 দিন পরে ভার্সিটি যাচ্ছে। তার আজও যাওয়ার ইচ্ছাই ছিল না, কিন্তু নবীন বরণে সব কাজ তাকে করতে হবে বলে দেওয়া হয়েছে। আর 3 দিন পরেই নবীন বরণ, তাই তাকে আজ ভার্সিটিতে যেতে হচ্ছে। তার কেন যেন ভয় ভয় লাগছে। এই কেনর উত্তর অরিত্রাণ। তার চিন্তা মতে অরিত্রাণ যদি বাইরে থাকে তবে, এটা ভাবতেই ওয়াসিনাথের মন হালকা হালকা কেঁপে উঠছে। একদিকে ভয় লাগছে, অন্যদিকে এক প্রকার আকুলতা জাগছে। আজ 8 দিন সে অরিত্রাণকে দেখেই না। তারও ইচ্ছে আছে অরিত্রাণকে দেখার, তবে এটা সে নিজের মনকে প্রকাশ করতেই দেয় না। ওয়াসিনাথ ভয়ে ভয়ে গেটের দরজাটাও খুলছে, যদিও কেন যেন তার মনে হচ্ছে আজ আসবে না, তবুও ভয় করছে। ওয়াসিনাথ খুবই সাবধানতার সাথে দরজাটা খুলে প্রথমে বাইরে উকি ঝুঁকি দিয়ে নেয়। না, আসে নেই। ব্যাপারটা ভাবতেই তার ভীতু মনে অসংখ্য কালো মেঘ ভর করে। কেন যেন না চাইতেও তার খুব খারাপ লাগছে। সে মোটেও নিজের খারাপ লাগাটাকে প্রাধান্য দিতে চায়ই না, কিন্তু না চাইতেও খারাপ লাগা কাজ করছে। ক্লাস আর কাজের ব্যাপারে কথা বলে ওয়াসিনাথ ভার্সিটির একটা রুমের সামনে এসে দাঁড়ায়। এখন থেকে ভার্সিটির মাঠটা দৃশ্যমান। ওয়াসিনাথ মাঠের দিকে তাকিয়ে প্রচণ্ড রকমের ঝটকা খায়, কারণ ভার্সিটির শতখানিক মেয়ে কাকে যেন ঘিরে রেখেছে। দেখে মনে হচ্ছে গুপ্তধন পেয়েছে। ওয়াসিনাথের কেন যেন এই মেয়েগুলোর এত বাড়াবাড়ি একদম বিরক্ত লাগছে। তাই সে রিমিকে খুঁজতে শুরু করে। রিমি আর সে একই ভার্সিটির হলেও তাদের ডিপার্টমেন্ট ভিন্ন। ওয়াসিনাথ এদিক ওদিক খুঁজে রিমিকে পেলই না, তাই ভিড়ের মাঝে খুঁজতে গেল। ভিড়টা এতই গভীর যে ভিতরে যাওয়াই মুশকিল। তবু হালকা পাতলা ঠেলে ভিতরে ঢুকতে ওয়াসিনাথ গাছ থেকে ধারাম করে পড়লে যেমন চেহারা হয়, তার এখন তেমন চেহারা। কারণ এই মেয়েগুলোর অমূল্য গুপ্তধন হচ্ছে অরিত্রাণ। অরিত্রাণকে ঘিরে এরা এমন করছে মানে ভুল কিছু না, এই সেলফি টেলফি তুলছে। ওয়াসিনাথ এটা ভেবেই আরও হতবাক। রিমিও এদের মধ্যে আছে, কিন্তু সে ছবি তুলছে না, কি যেন নিয়ে অরিত্রাণের সাথে কথা বলছে। অরিত্রাণও বেশ মনোযোগ দিয়ে শুনছে, আর কিছুক্ষণ পরপর মেয়েগুলোর দিকে বিরক্ত ভঙ্গিতে তাকিয়ে একটা দুইটা সেলফির সুযোগ দিচ্ছে। ওয়াসিনাথের প্রচণ্ড রাগ হচ্ছে অরিত্রাণীর ওপর। ছেলেটা এখনো ছেঁচড়াই রয়ে গেছে,
কেমন খারাপ ছেলে ভাবা যায়। ছি ছি ছি, এক নাম্বারের মেয়েবাজ টাইপের ছেলে। তা না হলে এত মেয়ের মাঝে দাঁড়িয়ে ঢিঙ্গিপনা করতে পারতো না তো। ব্যাপারটা ভাবতেই ওয়াসিনাতের রাগে মাথা ফেটে যাচ্ছে। রিমি ভিড়ের মাঝেই ওয়াসিনাতের রণচণ্ডী টাইপের মুখ দেখে চিৎকার করেই বলে ওঠে, ওয়াসু, দেখ কে এসেছে। ভাইয়া দেখেন ওয়াসু। রিমির এই বিকট ভঙ্গির চিৎকারে সবাই ওয়াসিনাতের দিকেই তাকায়, সাথে অরিত্রাণও। অরিত্রাণ অবাক হয়ে দেখছে তার ফেরি পরীকে। ইস, মেয়েটা কেমন শুকিয়ে গেছে। এই 8 দিনে কেমন যেন হুলিয়া করে রেখেছে। নিজের খাওয়া দাওয়া করেছে বলে তো মনে হয় না। কথাগুলো ভাবছে আর ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে ওয়াসিনাতের দিকে। অরিত্রাণের মনে হচ্ছে তার জ্বলন্ত কলিজায় কেউ ফ্রিজের ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। ওহ, কি শান্তি! এই মেয়েটা যে আমার জীবনের কত বড় শান্তি আমি বলে বোঝাতে পারবো না। অরিত্রাণের চেহারাটা দেখেই ওয়াসিনাতের বুক ধক করে ওঠে। এই 8 দিনে অরিত্রাণের যে কি পরিবর্তন হয়েছে বলে বোঝানোই যাবে না। মেয়েগুলোর চাহনি দেখে ওয়াসিনাত ভীত গলায় বলে ওঠে, এভাবে তাকানোর মানে কি? মানে তেমন কিছু না জানেমান। অরিত্রাণ ওয়াসিনাতের সামনে এসেই বলে ওঠে। সবাই একবার অরিত্রাণকে দেখছে তো একবার ওয়াসিনাতকে দেখছে, আর ওয়াসিনাত তো রাগে মাথা ফেটে যাচ্ছে। কি সাংঘাতিক ছেলে, সবার সামনেই এমন উল্টাপাল্টা কথা বলছে। ওয়াসিনাতের মেজাজ চরক কাজ। সে রিমির দিকে তাকিয়ে বলে, আমি চলে যাচ্ছি, তুই যাবি? আরে দাঁড়া, এত তাড়া কিসের? না মানে ভাইয়াও যাবে আমাদের সাথে। কোথায়? আরে মাইয়া, তুই বেশি পটর পটর করস, চল তো। বলেই সবার সামনে থেকে হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসে। অরিত্রাণ বহু কষ্টে নিজেকে মেয়েগুলো থেকে ছাড়িয়ে নিয়ে আসে। সে মনে মনে সিদ্ধান্ত নেয় আর বডিগার্ড ছাড়া এভাবে ভার্সিটি আসবেই না। তা না হলে মেয়েগুলো তার রোস্ট বানিয়ে খেয়েই ফেলতো। বলা তো চায় না, এরা মায়ের জাতি, এদের দ্বারা সব সম্ভব। অরিত্রাণ ওয়াসিনাতের সামনে দাঁড়াতেই বলে ওঠে, ও মাই গড ওয়াসু, ইউ নো দ্যাট তোমার নাকটা এই 8 দিনে এত লম্বা হলো কিভাবে? ওয়াসিনাত চট করে নিজের নাকে হাত দিয়ে দেখতে শুরু করে, আবার শব্দ করে বলে ওঠে, কই কই রিমি, তুই দেখ তো। রিমি আর অরিত্রাণ ওর এমন অবস্থা দেখে হু হা করে হেসে ওঠে। ওয়াসিনাত প্রচণ্ড রাগী চোখে ওদের দিকে তাকিয়ে হাঁটা ধরে। অরিত্রাণ একটু দ্রুত গতিতে হেঁটে ওয়াসিনাতের হাত ধরেই বলে ওঠে, সরি জান, মজা করছিলাম। চলো আজ আমরা সারাদিন ঘুরবো। একা না, রিমিকেও নিব। আফটার অল ও আমার শালিকা হবে। রিমির দিকে তাকিয়ে চোখ টিপ মেরে, এই, আপনার সমস্যা কি? এভাবে পিছনে পড়ে থাকার মানে কি? সব কিছু লিমিট ক্রস করছেন, কিন্তু ভালো হবে না। আপনি আমার থেকে দূরে থাকবেন। ফালতু মেয়েবাজ টাইপের ছেলে, ছ্যাঁচড়া। দূরে থাকতে বলেছি মানে বুঝতে পারছেন না? ফালতু ফাউল লোক, কথা কানে চায় না। দূরে থাকবেন মানে দূরে। ছাঁচালো গলায় কথাগুলো বলে ওঠে। অরিত্রাণ এক দৃষ্টিতে ওয়াসিনাতের দিকে তাকিয়ে আছে। সে ভাবছে, এই মিষ্টি গলার অধিকারী মেয়েটা কিভাবে এত ঝাঁঝালো গলায় কথা বলতে পারে? কিভাবে সম্ভব? অরিত্রাণ নিজে নিজেই একবার নিজের দোষগুলো স্মৃতিচারণ করে নেয়। হ্যাঁ, এটা ঠিক, সে আগে অনেক ভুল করেছে, কিন্তু এই মেয়েটার সাথে তো কখনো খারাপ করেইনি। বরং এই তার জীবনে আসাতেই সে নিজেকে পরিবর্তন করেছে, আর এই মেয়েটাই তাকে এভাবে দূরে ঠেলে দিচ্ছে। না, এটা সে হতে দিবেই না। অরিত্রাণ হালকা ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, জান পাখি, তোমার থেকে দূরে যাওয়ার প্রশ্নই ওঠে না। তুমি তো আমার অক্সিজেন, আর অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে? যদি তোমার মনে হয় তবে আমি দূরে যেতে রাজি। বলো এবার। ভ্রু নাচিয়ে হাসি হাসি মুখেই বলে ওঠে। ওয়াসিনাথের অবস্থা এখন এমন যে তার গলায় মাছের গাদা কেটে গেছে। মেজারে না ফেলতে পারছে না গিলতে পারছে। ওয়াসিনাথ দাঁত মুখ খিচেই বলে ওঠে, আপনি এত ফালতু ছেলে তো কিভাবে রূপ নিতে পারেন? আমার মনে হয় আপনি পাগল হয়ে গেছেন। মুখটা এমন করে রেখো না প্রিয়, কেমন যেন আদর আদর লাগে। এই এই, কথায় কথায় ভ্রু নাচাবেন না, ইডিয়েট। রিয়েলি? আচ্ছা যাও, সব মেনে নিব। চলো। কোথায়? এই তুই বেশি কথা বলিস, চল তো। রিমি ওয়াসিনাথের হাত টানতে টানতে তাকে ফুচকার দোকানে বসে নিজেও বসে পড়ল। অরিত্রাণ ফুচকার দোকানটা দেখেই একটু নাক ছিটকায়,
আবার কি যেন ভেবে ওয়াসিনাথের পাশ ঘেঁষে বসে পড়ে। ওয়াসিনাথ সাথে সাথে উঠতে চায়, কিন্তু এদিকে রিমি তার হাত ধরে আছে আর অন্যদিকে অরিত্রাণও তার হাত ধরে আছে। ওয়াসিনাথ কিছুক্ষণ মুচড়া মুচড়ি করে হতাশ হয়ে বসে পড়ে। ওয়াসিনাথের মাথা কাজই করছে না। এটা ভেবে অরিত্রাণ আসলে কি চাচ্ছে, কেন তার পেছনে এভাবে পড়ে আছে। তাকে দেখে তো মনেই হচ্ছে না ওই রাতের কথা কিছু তার মনে আছে। ওয়াসিনাথ একটু ইতস্তভাবেই অরিত্রাণকে দেখছে। লেমন কালারের টি শার্ট আর অ্যাশ কালারের প্যান্টে লোকটাকে অসাধারণ লাগছে। মনে হয় এই রংটা পৃথিবীতে তার জন্যই সৃষ্টি হয়েছে। চেহারাটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচটা সাদা থেকে বাদামিতে রূপ নিয়েছে। ঘুম হয় বলে মনে হয় না। ওয়াসিনাথকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অরিত্রাণ বলে ওঠে, ও মাই গড ওয়াসিনাথ, তুমি কেমন যেন করে তাকিয়ে আছো, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। ছি ছি, এভাবে একটা ছেলের ইজ্জত নিয়ে টানাটানি করতে পারো না, ইম্পসিবল। ছি। হা হুতাশ টাইপের কণ্ঠে বলে ওঠে, মানে কি? আমি আবার কখনো আপনার ইজ্জত নিয়ে টানাটানি করছি? অবশ্যই করেছো। চোখ দিয়েও মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করা যায়, কিন্তু তুমি চিন্তা করো না, বিয়ের সাথে সাথে আমার সব তোমার ইজ্জতটাও। কানে কানে ফিসফিস করেই বলে ওঠে, এই, আপনি কিন্তু এবার আপনার মাথায় গরম করে দিলেন। যা আর আপনি বলবো না। শালা তোর সমস্যা কোন জায়গায় বল? কচু কালকে থেকে প্যান প্যান করেই চলেছে তো চলেছে। তোর যদি ফুচকা খাইতে মন চায় খা, আমার বাপের কি, কিন্তু আমারে নিয়ে টানাটানি করবি না, মাথা ফাড়াই দিমু। ভদ্র মাইয়া হয়ে আসি দেখে কি তোর ভাল লাগে না? তুই কি ঝগড়া করতে চাস? বল করি। আমার সাথে পারবি বলে মনে হয়? গরুমার কাপোলা যত্ত সব। হ্যাঁ, এক নিঃশ্বাসে বলে গেঞ্জি ছেড়ে হাঁপাতে শুরু করে। অরিত্রাণ হা করে থাকলেও তেমন অবাক হয়ই না। ওয়াসিনাথ মাঝে মাঝে তুই তুকারি করে কথা বলে, তবে এত রেগে আছে আগে তেমন কথা বলেই নাই। এটা ভেবে সে হতভাগ। ওয়াসিনাথ এবার টেবিলের ফুচকার দিকে তাকিয়ে যেই একটা ফুচকা মুখে দেবে তার আগেই অরিত্রাণ নিজের মুখ এগিয়ে ফুচকা সহ ওয়াসিনাথের আঙ্গুল কামড়িয়ে দেয়। ওয়াসিনাথ তো আউ করেই চিৎকার করে ওঠে, যা দেখে অরিত্রাণ আর রিমি হেসে কুটি কুটি। ওয়াসিনাথ অরিত্রাণের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই সে রাস্তায় একটা বাচ্চাকে হাঁটতে দেখে। বয়স 2 কি 3 হবে। সামনে একটা ট্রাক আসছে। ওয়াসিনাথ উঠে দাঁড়িয়ে দৌড়াতেই ধারাম করে পাশেই পড়ে যায়। পাশেই কাঁচ ভাঙা বোতল পড়েছিল, যা ওয়াসিনাথের পায়ে লেগে পায়ের নিচ থেকে উপরের কিছু অংশে ঢুকে যায়, যার ফলে রক্তে রাস্তা ভেসে যেতে শুরু করে। ওয়াসিনাথের সেদিকে খেয়ালই নেই, বললেই চলে। সে সামনে তাকিয়েই আছে। অরিত্রাণ কত সুন্দর করে বাচ্চাটাকে নিজের বুকে চেপে আছে। ইস, কত সুন্দর লাগছে তোকে, কেমন যেন বাবা বাবা ভাব। বাচ্চাটাও তোর কোলে কুণ্ডলি পাকিয়ে ঝরিয়ে আছে। ওয়াসিনাথকে ভয়ত্ব দৃষ্টিতে তাকাতে দেখে অরিত্রাণও সেদিকে তাকাতে দৌড় দেয় ওয়াসিনাথ। পড়ে যাওয়ায় সে আর যেতেই পারেনি, কিন্তু অরিত্রাণ গিয়ে বাচ্চাটাকে জড়িয়ে সেখান থেকে সরিয়ে নেয়। ওয়াসিনাথ এক দৃষ্টিতে তাকিয়েই আছে। অরিত্রাণ বাচ্চাটাকে বুঝিয়ে বুঝিয়ে বলছে যাতে না কাঁদে। হঠাৎ একটা কাণ্ড দেখে ওয়াসিনাথ হাঁ করে তাকিয়েই আছে। বাচ্চাটার মা তাকে খুঁজতে খুঁজতে ওয়াসিনাথ অরিত্রাণের কাছে এসে বাচ্চাটাকে নিতেই অরিত্রাণ ঠাস করে তার গালে চড় বসিয়ে দেয়। চিৎকার করে বলে ওঠে, মা হয়ে যদি বাচ্চা সামলাতে না পারেন তবে মা কে হতে বলেছে? এভাবে বাচ্চাকে রাস্তায় ছেড়ে দেওয়ার মানে কি? আসলে আমি জিনিস। যাই করেন তাই বলে বাচ্চাকে রাস্তায় এভাবে ছেড়ে দিবেন? সরি। অরিত্রাণ তাচ্ছিল্যের হাসি দিয়ে বাচ্চাটিকে তার মায়ের কোলে দিতে গেলেই বাচ্চাটা অরিত্রাণকে আরও আঁকড়ে ধরে। দেখে মনে হচ্ছে সে যেতেই যাচ্ছে না। অরিত্রাণ বাচ্চাটার গালে একটা চুমু খেলো, তারপর জোর করে তাকে তার মায়ের কোলে দিয়ে দিল। বাচ্চাটা ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদেই চলেছে। অরিত্রাণ কিছুক্ষণ তাকিয়ে হেসে আবার ওয়াসিনাথের দিকে তাকিয়ে শিউরে ওঠে। মুহূর্তেই তার চোখ মুখ ভয়ে আঁকড়ে ধরে। সে দৌড়ে ওয়াসিনাথের কাছে আসতে আটকে ওঠে। সে চিৎকার করেই বলে ওঠে, কিভাবে হলো? কত রক্ত! তুমি আমাকে ডাকলে না কেন? ওয়াই ড্যামিট! ব্যথা করছে তাই না? তুমি কিভাবে এত ইরেসপন্সিবল হতে পারো? কিভাবে? অরিত্রাণ রীতিমতো পাগলের মতোই করছে। সে ওয়াসিনাথের এত রক্ত দেখতে পারছে না। তার নিজের মাথায় কেমন যেন ঘুরছে।
অরিত্রাণের এমন পাগল পাগল অবস্থা দেখে রিমি হতভম্ব চোখে তাকিয়ে আছে। ছেলেটা কেমন যেন ছন্ন ছাড়া পাগলামি করছে। ভাবতেই রিমির চোখেও পানি চলে আসে। ওয়াসিনাতের কেমন যেন মাথাটা ঘুরতে শুরু করে। শেষবার সেই অরিত্রাণের সবুজ চোখ জোড়া থেকে পানি গড়িয়ে পড়তে দেখেছে। সে লোক হাসাতেই পারত না। সে যে কাঁদছে ব্যাপারটা ওয়াসিনাতের ঘোলাটে চোখ বিশ্বাস করতেই পারছে না। ওয়াসিনাতের চোখ ঝিমঝিম করছে, তবুও কেন জানি সামনের দৃশ্য দেখার ইচ্ছে জাগছে। তাই অতি কষ্টে চোখ জোড়া খুলে সামনের দিকে তাকানোর চেষ্টা করছে। ওয়াসিনাত সামনে তাকিয়ে তেমন অবাক না হলেও তার দুই পাশে তাকিয়ে হতবাক। ওয়াসিনাত হসপিটালের বেডে শুয়ে আছে। তার চারপাশে ডাক্তার আর নার্সের অভাবে নাই বললেই চলে। আর তার দুই পাশে দুজন হাত ধরে আছে। এক পাশে রিমি ওয়াসিনাতের হাত ধরে হাবার মতো শব্দ করে কেঁদেই চলেছে, আর অন্য পাশে অরিত্রাণ চোখ মুখ লাল করে ফেলেছে কেঁদে কেঁদে। তবে তার কান্নার তেমন শব্দই হয় না। ওয়াসিনাত চরম ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, আশ্চর্য ব্যক্তি তো আপনি। কখনো দাঁত কেলিয়ে হাসেন, কখনো আবার ভ্যাভ্যা করে কাঁদেন। সরি, ভুল বললাম। এখন আপনি ভ্যাভ্যা করে কাঁদছেন, সমস্যা কি বলবেন? অসহ্যকর। নন স্টপ ক্রাইং বেবিদের মতো কেঁদেই চলেছেন কেন? আমি বলছি অস, আসলে ওনার মন জুড়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে শুধু তুই ঘোরস তো। আর টানা 3.5 ঘন্টা তুই সেন্সলেস ছিলি। এই কষ্টে উনি এমন বেবিদের মতন কান্না জুড়ে দিয়েছে। নাক টানতে টানতে বলে ওঠে, হোয়াট রাফিজ! আর তুই কেন কান্না ছুড়ে দিলি? আরে বোঝুস না কিল্লাই, ওনার মনের মতন তুই আমার মস্তিষ্কেও ঘুরোস। আর তোর বাবা যদি জানে তোর এই হাল হয়েছে, উনি তো সব দোষ আমারই দিব। তাই তো আমার এই কান্না। ওয়াসিনাত কি বলবে বুঝতেই পারছে না। সে অরিত্রাণের দিকে মুখ ঘুরিয়ে তাকাতেই চমকে উঠল। অরিত্রাণ ঠুস করে ওয়াসিনাতের হাত ধরে অবস্থায় তার পাশেই ঢুলে পড়ল। ওয়াসিনাত প্রচণ্ড বিস্ময়ভাবে তাকিয়েই আছে। কি সাংঘাতিক ব্যাপার! এভাবে পড়ে যাওয়ার মানে কি? লোকটা কি অসুস্থ? ওয়াসিনাত ডাক্তারকে ডেকে ওঠে। ডাক্তার পাশেই ছিল। রিমি হতভম্ব হয়ে ভাবছে, আদ্রিয়ান সেন্সলেস হলো কেন? ওয়াসিনাত মায়া মায়া চোখে অরিত্রাণের দিকে তাকিয়েই আছে। ইস, ঘুমন্ত চেহারাটা কি কিউট লাগছে, কেমন নিষ্পাপ নিষ্পাপ লাগছে। লোকটা তো বোরিং প্লাস ভয়ঙ্কর ছিল, এখন কেমন যেন হয়ে গেছে। আসলেই কি লোকটা তাকে এত ভালোবাসে? কথাগুলো ভাবছে আর নিজের বেডে শুয়ে অরিত্রাণকে দেখছে। অরিত্রাণ সেন্সলেস হয়ে গেছে। ডক্টর বলেছে অরিত্রাণ অতিরিক্ত টেনশন নিতেই পারে না। তার ধারণ ক্ষমতা কমে গেলে সে সেন্সলেস হয়ে যায়। আর অরিত্রাণ খাওয়া দাওয়া করেই না ঠিক মতো, আর ঘুমও হয় যায় না। ইদানিং তার দুর্বলতা আছে, তাই এমন হয়েছে। কিছুক্ষণ পরেই তার সেন্স ফিরবে বলে তাদের ধারণা। ওয়াসু, তুই কিভাবে এমন ফালতু মেয়ে হতে পারলি বলতো? এত বড় ধামড়ি মেয়ে কিনা হাঁটতে গিয়ে ধারাম করে পড়ে গেল। ভাবা যায়? তুই জীবনেও ঠিক করে হাঁটতে পারবি না। সব সময় ঠাস ঠুস পড়বি, না হয় ব্যথা পাবি। তুই জানোস দুলা ভাই, সরি, ভুলে বলে ফেলেছি। তুই এভাবে তাকাচ্ছিস কেন? আমি তো এমনি বলেছি। আরে তুই তো জানোস না, তুই যখন সেন্সলেস হয়ে গিয়েছিলি উনি তো তখন পাগলের মতন হয়ে গিয়েছিল। আমি তো ভয় পাইছি। তারপর তোকে ওটিতে ঢুকাতে দেয়নি, কেবিনে আনতে সব ডাক্তারকে জোর করেছে। একটা ডাক্তার শুধু বলেছে ওটিতে নিলে ভালো হবে। এটা শুনে উনি কি ধোলাইটাই না দিল। পরে ওই ডাক্তারকেই ওটিতে নেওয়া লাগছে। ওনার কথা, তোকে ওনার সামনেই ড্রেসিং করতে হবে বাস। আমি তো ভয়েই শেষ। কি ভয়ঙ্কর না দেখতে লাগছিল ওনাকে, তোকে কি বলুম। তুই দেখলে তো সেন্সলেস হয়ে যেতি। তারপর তোকে ইঞ্জেকশন দিতে গিয়েছিল এক ডাক্তার। উনি বলেছে যাতে তুই ব্যথা না পাস, এমন যেন ভাবে দেয়। ইস ভাই, উনি তোকে সেই লেভেলের ভালোবাসে, শুধু শুধু প্যারাদেশকা। ওয়াসিনাত মনোযোগ দিয়ে কথাগুলো শুনল, কিন্তু কিচ্ছু বলল না। সে অরিত্রাণীর মুখের দিকে এক দৃষ্টিতেই তাকিয়েই আছে। ওয়াসিনাতের বাবা কলিং বেলের শব্দে দরজাটা খুলে ভয়ত দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে।
যে কোনো বাবাই তার মেয়েকে একটা ছেলের কোলে এভাবে দেখলে এমন দৃষ্টিতেই নিক্ষেপ করবে, এটা স্বাভাবিক নয় কি? হরিত্রাণ ওয়াসনাথকে কোলে নিয়ে তার বাসার সামনে দাঁড়িয়ে আছে। হসপিটাল থেকে বাসার সামনে এসে হরিত্রাণ ওয়াসনাথকে কোলে তুলে নেয়, কারণ ওয়াসনাথ ভালো করে হাঁটতেই পারছে না। ওয়াসনাথ অনেকবার নিষেধ করেছে, কিন্তু হরিত্রাণ শোনেনি। রিমিও তার সাথে আছে। আসলে ও পায়ে ব্যথা পেয়েছে তো, তাই এভাবে এনেছি। হরিত্রাণ ওয়াসনাথের বাবাকে এভাবে তাকাতে দেখে ইতস্ত বোধ করে কথাটা বলে ওঠে। ওয়াসনাথের বাবা কানে কোনো কথাই যাচ্ছে না। উনি আসলে ওয়াসনাথকে হরিত্রাণের কোলে দেখে যতটা না শকড হয়েছে, এর চাইতে বেশি হরিত্রাণকে দেখে হয়েছে। তিনি এটাই ভুলে গেছে হরিত্রাণ তার বস, আর বসকে দেখলে যে তার পেছন পেছন বস বস করে ঘুরতে হয়, এটা তো তিনি ভুলেই গেছেন। সাথে তাকে বাসায় ঢুকতে বলতে ভুলেই গেছে। রিমির ডাকে তার হুঁশ কিছুটা হলেও আসে। আঙ্কেল, আর কত সময় এভাবে দাঁড়িয়ে থাকবো? ওয়াসুকে শুয়ে দিতে হবে তো, ও পায়ে বেশ ব্যথা পেয়েছে। ঢুকতে দিবে না? ওয়াসনাথ, ব্যথা পেয়েছো? কোথায় দেখি, ভেতরে নিয়ে এসো। হক চটা টাইপের করে বলে উঠলেন। অরিত্রাণ ওয়াসনাথকে নিয়ে তার রুমের দিকে গেল। রিমি দেখিয়ে দিয়েছে। অরিত্রাণ দেওয়াল টপকে এসেছে বটে, কিন্তু সামনাসামনি এই প্রথম। অরিত্রাণ ওয়াসনাথকে শুইয়ে দিতে দিতে ওয়াসনাথের গালে টুস করে একটা চুমু খায় আর বলেই, জানি মান, নিজের খেয়াল রেখো। আর কল রিসিভ করবে, তা না হলে আমি কিন্তু বারান্দা দিয়ে এসে পড়ব। আশা করি এটা তোমার জন্য ভালো হবে না। ওয়াসনাথ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই লোকটাকে সে ভাজা মাছটা উল্টে খেতেই জানে না টাইপের ছেলে মনে করেছিল, আর এ তো এখন শুধু মাছ না, রোজটাও উল্টে খেতে পারা টাইপের ছেলে। জাস্ট অসহ্য। ওয়াসনাথের প্রচণ্ড রাগ হচ্ছে। তার ইচ্ছে করছে ছেলেটার সব তুর্কি স্টাইলের চুলগুলো ছিঁড়ে বাংলা টাকলা স্টাইল করে দিতে। ওয়াসনাথ এটা ভেবেই ভয় পাচ্ছে তার বাবা না জানি কি বলবে। অরিত্রাণ রুম থেকে বাইরে আসতেই ওয়াসনাথের বাবা তাকে বলে ওঠে, স্যার, আপনি ওয়াসনাথকে কোথায় পেয়েছেন? রাস্তায়। আসলে আমি যাচ্ছিলাম রাস্তার পাশ দিয়ে, তখনই দেখেছি। স্যার, আমি যে কি বলে আপনাকে ধন্যবাদ দেব বুঝতে পারছি না আসলে। ধন্যবাদ বলতে হবে না, এটা তো আমার কাজই ছিল। যাই হোক, ওর পায়ের দিকে খেয়াল রাখবেন, কিছুতেই যাতে ইনফেকশন না হয়। আর মেডিসিনগুলোও ঠিকমতো দিবেন। ও মনে হয় খাওয়া দাওয়া কম করে, সেদিকেও খেয়াল রাখবেন। বেশি হাঁটাচলা করতে দিবেন না। একদিন পর পর আমার ডাক্তার এসে ওর ড্রেসিং করে দিয়ে যাবে। পা ভালো না হওয়া পর্যন্ত বাহিরে যাওয়া নিষেধ। কথাগুলো বলেই দরজা দিয়ে বাইরে চলে যায়। এদিকে ওয়াসনাথের বাবা হাঁ করে তাকিয়ে আছে। সে এটা জানে তার বস প্রচণ্ড রাগী আর কম কথার মানুষ। সাধারণত ওনার সাথে কোনো স্টাফের তেমন দেখাই হয় না, আর এখানে উনি নিজে তার বাড়িতে এসেছে, ব্যাপারটা সম্পূর্ণ তার মাথার উপর দিয়েই যাচ্ছে। ওয়াসনাথের ফুপু ব্যাপারটা নিয়ে নানান কথা বলেই চলেছে, আর তার মেয়ে তো অরিত্রাণকে দেখেই হাঁ। ওয়াসনাথের নবীন বরণের যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। সে এখন সারাদিন বাসায় থাকে আর অরিত্রাণের সাথেই কথা বলে, শখে না বাধ্য হয়ে। ওয়াসনাথ একদিন কল রিসিভ করেই নাই, তাই অরিত্রাণ তার রুমে চলে এসেছে। সেই থেকে ওয়াসনাথ অরিত্রাণের কল রিসিভ করে আর ঘন্টার পর ঘন্টা বক বক করে। আসলে সে না, অরিত্রাণই করে, সে শুধু শোনে। অরিত্রাণের সাথে কথা বলতে এখন তারও ভালো লাগে, কিন্তু এটা কখনো প্রকাশ করাই হয়নি। ওয়াসনাথ বলুক বা না বলুক, তার মনে যে অরিত্রাণের জন্যে অসংখ্য ভালোবাসা লুকাতো আছে, এটা রিমি বেশ বুঝতে পেরেছে। কারণ এখন সে ওয়াসনাথের সামনে অরিত্রাণকে দুলাভাই বলে ডাকে, আর ওয়াসনাথ মিটমিটিয়ে হাসে। আজ ওয়াসনাথের ব্যান্ডেজ খোলা হয়েছে, তাই সে সম্পূর্ণ বাসা হেঁটে বেড়াচ্ছে। ওয়াসনাথ দরজা খুলতেই অবাক, তার সামনে ইহান এবং তার বাবা মা দাঁড়িয়ে আছে। ওয়াসনাথকে দেখে ইহান বলে ওঠে, আজ কতগুলো মাস পরে তোমাকে দেখছি, কেমন আছো তুমি? ভিতরে আসতে বলবে না? আর হ্যাঁ, তোমাকে ধন্যবাদ কেন দিয়েছি এটাই ভাবছো, তাই তো। আসলে তোমার কারণেই আমি আজ সুস্থ। তোমার ভালোবাসা টানে আজ আমি এখানে। ওয়াসনাথ, কে এসেছে? ওয়াসনাথের মা বলতে বলতেই আসে, কি হলো মা, ভিতরে আসতে বলবে না? ইহানের মা ওয়াসনাথ জবাবে কিচ্ছু বলল না, শুধু দরজা থেকে সরে গেল। ইহান তার বাবা মাকে নিয়ে ভিতরে সোফায় বসে পড়ে, আর ওয়াসনাথের বাবা মার সাথে কথা বলবে বলে
তাদের ডাকতে বলে। ওয়াসিনাতের মা ওখানেই ছিল, কিন্তু তার বাবা ভিতরে ছিল। তিনি খবরের কাগজ হাতে নিয়ে এসে ওদের দেখে থ মেরে দাঁড়িয়ে পড়ে। কি বলছিস? আজ ইহান তার মা বাবা নিয়ে ভাবির বাসায় গেছে বিয়ের প্রস্তাব নিয়ে। তোর কি মনে হয় এখন কি করার প্রয়োজন? কুত্তার বাচ্চাকে শুধু কমায় না, মাটিতে পুঁতে ফেলার প্রয়োজন ছিল। আমি কিভাবে এই ভুল করতে পারলাম? বলেই হাতের কাঁচের গ্লাসটা মুঠো করে গুড়ি গুড়ি করে ফেলে। এভাবে অরিত্রাণ, এভাবে মাথা গরম করে বা নিজের ক্ষতি করে লাভ নেই। দেখ কত রক্ত ঝরছে, কিভাবে পারোস নিজেকে এত কষ্ট দিতে? অরিত্রাণের হাতের রক্ত বন্ধ করার চেষ্টা করতে করতেই বলে ওঠে, অনেক হয়েছে, আর না। এবার বোঝাতে হবে অরিত্রাণ কি জিনিস। আমার ফুলে হাত দিয়েছে বলে ওর হাত ভেঙেছি, কিন্তু এবার জানটাই নিয়ে নিব। সাহস হয় কিভাবে আমার জিনিসে এভাবে নিজের অধিকার ফলানোর? আমি সব মেনে নিলেও ওয়াসেনাতের সাথে নো কম্প্রোমাইজ, নেভার। বলেই সামনের কাঁচের টেবিলটা উপরে তুলে ছুঁড়ে মারে আর রক্তাক্ত হাত নিয়ে ওয়াসিনাতের বাসার উদ্দেশ্যেই বেরিয়ে পড়ে। রিমনের প্রচণ্ড ভয় করছে, না জানি কি হয়। অরিত্রাণ তো মনে হয় ইহানকে মাটিতেই পুঁতে দেবে। রিমন তো এতদিন এটা বুঝছে অরিত্রাণের জীবন এখন ওয়াসেনাত। ওয়াসেনাত অরিত্রাণের অক্সিজেন, আর জীবন বাঁচতে মানুষ কি কি করতে পারে এটা বলা দুষ্কর। ব্যাপারটা ভাবতেই রিমনের ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওয়াসেনাত প্রচণ্ড বিস্মিত চোখে তার বাবার কথা শুনছে আর ভাবছে তার বাবা মাঝে হঠাৎ রণচণ্ডী রানী কিভাবে ভর করেছে। তার ধারণা মতে রণচণ্ডী মেয়ে, তাই এটা মেয়েদের মধ্যে বেশি ভর করে, কিন্তু তার বাবার মধ্যে যে কিভাবে এলো সে বুঝে উঠতেই পারছে না। ওয়াসিনাতের বাবা এত রীতিমতো ঘর কাঁপানো চিৎকার করেই বলে ওঠে, এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বের হ হারামজাদা। তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। ইমান, তুই কিভাবে ভাবলি আমি তোর মতো লোকের ছেলের সাথে আমার নিজের একমাত্র কলিজার টুকরো মেয়েকে বিয়ে দেবো? ভুলে গেছিস সব পুরোনো দিনের কথা? তোর বিন্দুমাত্র মনে নেই? তুই ভুলে গেলেও যেতে পারোস, আমি কিন্তু ভুলিনি। বেরো আমার ঘর থেকে, বেরো। তোর এই পোলারেও নিয়ে বের হয়ে যায় এক্ষুনি। ইহানের বাবাও চুপ যাওয়ার মানুষই না, তিনিও উঁচু গলায় বলে ওঠে, মুখ সামলে কথা বল, তা না হলে আমিও ভুলে যাব তুই আমার কি ছিলি, আর এখন তোকে আমি কি বানাতে চাইছি। আরে যা, তোর এত মনে রাখতে হবে না। আর বানাবি কি বানাবি? তুই এখনো ভাবছিস আমি তোর সাথে সম্পর্ক করব? হাসালি, আমার বড্ড হাসি পাচ্ছে, কিন্তু এখন না হাসতেও ইচ্ছে করছে না। তোর মতো লোকের সামনে হাসি আসে না, কারণ তোরা তো লোকের হাসি কেড়ে নিতে জানোস। যেমন আশিকের থেকে কেড়ে নিয়েছিলি। মনে পড়ে আশিকের কথা? নাকি বহু বছর হয়ে গিয়েছে বলে ভুলেও গেছিস? নাকি ওর সাথে সাথে ওর স্মৃতিও গুলে খেয়ে নিয়েছিস? কথাটা শোনার সাথে সাথেই ইহানের বাবা মা এক মুহূর্ত আর দাঁড়ালোই না। তারা গটগট করে বাইরে চলে গেল। ইহানও তাদের সাথে যেতে যেতে এবার মায়া ভরা দৃষ্টিতে ওয়াসিনাতের দিকে তাকালো। তবে এই দৃষ্টিতে হার ছিল না, ছিল বাবার প্রবল আকাঙ্ক্ষা। ওয়াসিনাতের বাবা তার দিকে তাকিয়ে বলে ওঠে, তোমার কি ছেলেটাকে পছন্দ? ওয়াসিনাত প্রবল বেগে নিজের মাথা ঝাঁকিয়ে না বলে, যার অর্থ তার মোটেও পছন্দ না। ওয়াসিনাতের মনে হাজারো প্রশ্ন জেগেছে। তার ইচ্ছে করছে বাবাকে জিজ্ঞেস করতে, তিনি কেন এমন করলেন? আর এই আশিক নামের লোকটাই বা কে? আর বহু বছর মানে কি বোঝাতে চাচ্ছে? এমন হাজারো প্রশ্ন তার নিজের বাবাকে করতে ইচ্ছে করছে, কিন্তু তার বাবার লাল চোখ দেখে সে নিজেই ভয়ে কাঁচুমাচু করছে। তার মনে হচ্ছে তার বাবাকে কোনো প্রেত আত্মা ধরেছে। তা না হলে তিনি তো এমন করার মানুষ না। আচ্ছা, তিনিও কি অরিত্রাণের মতো ইহানকে পছন্দ করে না বলে এমন করছে? না, তা তো মনে হয় না। যাই হোক, এই পাগলকে তো আর বিয়ে করতেই হয় নাই, আল্লাহ বাঁচাইছে। কথাগুলো ভেবেই স্বস্তির নিঃশ্বাস নেয় ওয়াসিনাত। ইহানরা বাইরে যেতেই ওয়াসিনাতের বাবা দরজাটা বন্ধ করতে গেলে বাইরে অরিত্রাণ আর রিমনকে কঠোর মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলে ওঠে, স্যার আপনারা এখানে কেন? অরিত্রাণ আজকে সবার সামনে ইহানের 12টা বাজাতেই এসেছিল, কিন্তু ওয়াসিনাতের বাবার কথা শুনেই থমকে গেছে। রিমনও অরিত্রাণের পিছনে পিছনে এসেছিল, তাই সেও দাঁড়িয়ে পড়ে। ওয়াসিনাতের মতো তাদের মনেও হাজারো প্রশ্ন, কিন্তু উত্তর নেই। ওয়াসিনাতের বাবার কথায় অরিত্রাণ হকচকিয়ে গেছে। সে কাচুমাচু করে এদিক ওদিক তাকাচ্ছে,
কিন্তু ওয়াসিনাথকে দেখে যেতে পারলে ভালো হতো, তাই বলে ওঠে, ওই দিনও আপনি বাসায় ঢুকতে বলেননি, আজও কি বলবেন না? না না স্যার, এমন হতে যাবে কেন? আসেন, ভিতরে আসেন। অরিত্রাণ নিজের রক্তাক্ত হাত পিছনে নিয়ে ভিতরে ঢুকে পড়ে, তার সাথে রিমনও। ওয়াসিনাথ এদের দেখে একটা ঝটকা খায়, যাকে বলে জোর কা ঝটকা হায় জোরো সে লাগা। ওয়াসিনাথ চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওয়াসিনাথের বাবা বলে ওঠে, ওয়াসিনাথের মা, ওনারা আমার কোম্পানির বস। ওই দিন ওয়াসিনাথকে নিয়ে এসেছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি বসতে দাও, আমি নাস্তা নিয়ে আসছি। অরিত্রাণ আজই ওয়াসিনাথের মাকে খেয়াল করেছে, তার মাথায় এটা ঢুকছেই না। উনি এভাবে হাতড়াতে হাতড়াতে কেন হাঁটছে? ওয়াসিনাথ তো সারাদিন ওর মাকে নিয়ে অনেক কিছু বলেছে, কিন্তু এমন কিছু তো বলেননি। অরিত্রাণের মন বলছে উনি দেখতে পায় না, কিন্তু আবার ভাবছে এমন কিছু হবে না, হয়তো এমনই। ওয়াসিনাথ অরিত্রাণের দিকে তাকাতে তাকাতে নিচের দিকে তাকে আটকে ওঠে, কারণ ফ্লোরে প্রচুর রক্ত, কিন্তু রক্ত কোথা থেকে আসবে এটাই ভেবেই পাচ্ছে না। অরিত্রাণ ওয়াসিনাথকে দেখছে, তার চাহনি দেখেই মনে হবে আজ 100 বছর পরে সে ওয়াসিনাথকে দেখছে, কিন্তু সে মাঝে মাঝে সুযোগ পেলে ওয়াসিনাথকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখা যেত। ওয়াসিনাথ বুঝতে পেরেছে অরিত্রাণের হাত থেকেই রক্ত পড়ছে, তাই সামনে গিয়ে অরিত্রাণের পেছনের হাতটা টেনে সামনে নিয়ে আসে। অরিত্রাণ প্রচণ্ড অবাক হয়, কিন্তু কিচ্ছু বলতে পারে না। ওয়াসিনাথের বাবা বলে ওঠে, আল্লাহ, আপনার হাতে এত রক্ত কিভাবে? হাত কেটেছে? রূপালী, ফার্স্ট এড বক্স নিয়ে আয় জলদি। ওয়াসিনাথ অরিত্রাণের দিকে তার কটমট করেই তাকিয়ে আছে, পারছে না এখনই চিবিয়ে খাবে। তার মনে হচ্ছে লোকটাকে 1 মাস পাগলাগারোতে রাখলে ভালো হতো, কেমন পাগলের মতো কার্যক্রম, অসহ্যকর ব্যাপার। ওয়াসিনাথের বাবা কিছু বুঝতেই পারছে না, কেন অরিত্রাণ তাদের বাড়িতে এভাবে আসে, আর আজই বা কেন এসেছে। ওয়াসিনাথ অতি যত্নে অরিত্রাণের হাত ব্যান্ডেজ করে দেয়। ব্যাপারটাও তার বাবার চোখে এড়ালো না, আর অরিত্রাণের চাহনি এটা তার পূর্ব পরিচিত। এই চাহনি কোনো এক সময় তার চোখেও ছিল, যখন ওয়াসিনাথের মাকে তিনি লুকিয়ে দেখতে যেতেন। ও, এটা তো বলাই হয়নি, ওয়াসিনাথের বাবা আর মায়ের লাভ ম্যারেজ ছিল, তারা মামাতো বোন আর ফুফাতো ভাই ছিল। ওয়াসিনাথের বাবা এখন মনে হচ্ছে তিনি অরিত্রাণের মাঝে নিজেকে দেখছে। কিন্তু এটা কি করে হতে পারে? অরিত্রাণ তো সাধারণ ছেলেদের মতো না, আর কোনো মেয়েই তার কাছে দীর্ঘস্থায়ী নয়। যে কোনো মেয়েকে নিয়ে এসে এক রাতের বেশি ভাবেই না। তবে কেন আজ এমন মনে হচ্ছে? এই কেনর উত্তর তার কাছে নেই। আপনি বললেন না তো কেন এসেছেন? অরিত্রাণ একবার রিমনের দিকে তো একবার ওয়াসিনাথের বাবার দিকে তাকাচ্ছে। সে যে কারণে এসেছে তা তো আপনি ফিনিশড করে ফেলেছেন, এখন আর সে কী করবে বা বলবে নিজেই ভেবেই পাচ্ছে না অরিত্রাণ। তার কেমন যেন ঘাম ছুটা টাইপের অবস্থা হচ্ছে। এতটা টেনশন তো পরীক্ষার হল বা মিটিং রুমেও করেই নি সে। তার কেমন যেন ভয় লাগছে। অরিত্রাণ খান ভয় পায়, ব্যাপারটা ভাবতেই অরিত্রাণের কেমন যেন লাগছে। রিমন চট করেই বলে ওঠে, আসলে অরিত্রাণ কালকে একটা বড় পার্টি দেবে, ওখানে সবাইকে ইনভাইট করতে এখানে আসা। আসলে আপনিও আমাদের কোম্পানিতে চাকরি করেন, তাই আপনাকে এবং আপনার পরিবারকে ইনভাইট করতে এসেছি। আশা করি আসবেন। অফিসের ব্যাপারে পরিবার কেন? সবারই পরিবারকে ইনভিটেশন দেওয়া হবে, আশা করি আপনি বুঝতে পারছেন। জি স্যার, দেখে আসতে পারি কিনা? দেখি মানে কি ভাই, আমরা সবাই আসবো, আপনারা চিন্তা করবেন না। আমার মেয়ে লামিয়াকে নিয়ে আসবো। কিরে বল ভাই, যাই না সবাই একসাথে? ওয়াসিনাথের ফুপু চেঁচিয়ে বলে ওঠে, যাবো। ওয়াসিনাথের বাবা গম্ভীর মুখেই বলে ওঠে। তার যাওয়ার আগ্রহ শূন্যের পর্যায়ে, তবুও হ্যাঁ বলতে হয়েছে তার বোনের প্যানপ্যানারির কারণে। তবে আমরা এবার যাই। উঠ অরিত্রাণ। অরিত্রাণের পিঠে হাত দিয়ে বাড়ি দিতে দিতে, কিন্তু অরিত্রাণ অন্যদিকে তাকিয়ে অন্য নেশায় মগ্ন, যাকে বলে ওয়াসিনাথের নেশা। এটা এত তাড়াতাড়ি কাটা নয়। তবুও রিমনের ঝাঁকি নিতে অরিত্রাণ উঠে দাঁড়িয়ে ওয়াসিনাথের উদ্দেশ্যে বলে ওঠে, থ্যাংক ইউ ইয়াং লেডি, আশা করি আপনিও আসবেন। ওয়েলকাম। চাপা স্বরে বলে ওঠে, ওই শালা পার্টি কোথায় পেলি? আমি তো কোনো পার্টির অর্গানাইজেশন করিনি, তবে কেন বললি? তুই কি আমাকে ফাঁসানোর প্ল্যানিং করে রেখেছিস, ডাফার কোথাকার? ওই এখন আমি ডাফার হয়ে গেলাম? আর আমি যে এতক্ষণ তোকে হবু হিটলার শ্বশুর থেকে বাঁচালাম। শুধু শ্বশুর কেন, পুরা সিনিয়র সিটিজেন থেকে বাঁচিয়েছি।
তোর তো আমার কপালে চুমু খাওয়া উচিত। আর তুই কি না, তুই জানোস ওই ডাইনির মতো মহিলা কি যেন হবে, ও লামিয়ার মা কেমন কেমন করে তাকিয়েছিল, মনে হয় লবণ মরিচ ছাড়াই গিলে খেয়ে ফেলবে। ভাগ্যিস মেয়ের নাম বলেছিল, তা না হলে কি বলে যে সম্বোধন করতাম কে জানে। আর ঠিক টাইমে বুদ্ধি না খুললে তো আজ তুই শেষ। তোকে এত কিছু থেকে বাঁচালাম, আবার ওয়াসেনাথকে কালকে দেখার সুযোগও করে দিলাম, আর তুই কিনা আমাকে ডাফার বললি। তোর বিচার আল্লাহ করবে। এই সব তো বুঝলাম, কিন্তু একটা কথা বুঝলাম না। আবার কি? তুই যে আমার চুমু খেতে এত আগ্রহী, আগে বলবি না? বলে রিমনের পেটে গুতা মারে। রিমন তো রেগে মেগে ফায়ার। আর ফায়ার হতে হবে না, সরি। এবার চল, আর গার্ডসদের বল সবাইকে ইনভেস্টিগেশন এবং সব অর্গানাইজ করতে, সময় কম। বলে গাড়ি স্টার্ট দেয়। ওয়াসেনাথ বুঝতেই পারছে না আজ সে কী জামা পরবে। আজ সন্ধ্যায় পার্টি, আর এখন প্রায় বিকেল, আর সে জামাই খুঁজেই পাচ্ছে না, শুধু আম্মু আম্মু করেই চলেছে। ওয়াসেনাথের এই এক সমস্যা, কিছু না পেলে তার আম্মুকে প্রয়োজন। তার আম্মু এসে ঠিক করে দেবে তবেই হবে। তার আম্মুকে আসতে দেখে সে তার সব জামার বর্ণনা শুরু করে। বর্ণনা শুনেই তিনি ওয়াসেনাথকে একটা নীল রঙের গাউন পরতে বলে। রিমি তখন থেকে তাকে কল করেই যাচ্ছে, তাই বিরক্তি নিয়ে কল রিসিভ করেই বলে ওঠে, ওই ছাগলের 2 নম্বর বাচ্চা এত ম্যামে করছে গা, বলে কি হয়েছে? ওই আমি ছাগল? তোরে তো পরে দেখুম, আগে বল কি রঙের জামা পরে যাবি? কেন, তুই জেনে কি করবি? দুলাভাইকে কমো বলেই জিহ্বায় কামড় দেয়। কি? আরে তুই কি একা যাবি নাকি? আমিও তো যাব। তাই তো বলছিলাম আমাদের রং যাতে মিলে না যায়, তাই তোরটা বল। নীল। আচ্ছা তাড়াতাড়ি রেডি হ, আন্টিকেও করা, একসাথে যাব তোরা আর আমরা। ওকে। ওয়াসেনাথ জানে অরিত্রাণী রিমিকে এটা জিজ্ঞেস করতে বলেছে ম্যাচিং করে পড়ার জন্য। ওয়াসেনাথ কথাটা ভেবে লজ্জায় লাল হয়ে যায়। ইস, আজ কি অরিত্রাণও তার সাথে মিলিয়ে একই রঙের জামা পরবে? কেমন লাগবে তাকে? বরাবরের মতোই কি সে ঘায়াল করা লোকে থাকবে, নাকি এবার ঘায়ালের উপরেও কিছু করে ফেলবে? কথাগুলো মনে মনে আওড়াতেই থাকে, আবার নিজে নিজেই বলে ওঠে, ছি ওয়াসেনাথ, তোর চিন্তাধারা দিন দিন লো লেভেলে নেমে যাচ্ছে। একটা ছেলে সম্পর্কে এগুলো কি ভাবছিস? লজ্জা করে না? কি খারাপ মেয়েরে তুই, ছি, শেম অন ইউ। কথাগুলো বলেই নিজে নিজেই খিলখিল করেই হেসে ওঠে। ওয়াসেনাথের মা পাশের রুম থেকে বলে ওঠে, পাগলের মতন হাসছিস কেন? পাগল হয়েছি তাই। বলেই আবার হেসে জিভ কাটে। মানুষের নিয়তি কখন কি করে কেউই বলতেই পারবে না। দেখা যাক ওয়াসেনাথের নিয়তিতে কি আছে। তার এই হাসি কি হাসি থাকবে, নাকি? ওয়াসেনাথ বেসামাল ভাবে দৌড়ে চলেছে। সে তার সর্বশক্তি দিয়ে দৌড়াতে চেষ্টা করছে। হঠাৎ কারোর পিঠের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। অরিত্রাণ তার এক ক্লায়েন্টের সাথে কথা বলছিল। হঠাৎ ধাক্কা লাগায় তার হাতের সফট ড্রিঙ্কস তার সামনের ব্যক্তির গায়ে পড়ে। ব্যাপারটায় সে কিঞ্চিত বিরক্ত নিয়ে পিছনে তাকাতেই সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। সে স্বপ্নেও ভাবতে পারেনি ওয়াসেনাথকে কখনো এভাবে দেখবে। ওয়াসেনাথের চোখ মুখ লাল হয়ে ফুলে আছে, নীলাভ চোখ জোড়া দিয়ে বাধাবিহীন পানি পড়েই চলেছে। চোখের কাজল লিপটে গেছে, চেহারায় ভয় আতঙ্ক ভর করেছে। তবে এই সবের চাইতেও অরিত্রাণ এটা দেখে স্তব্ধ। ওয়াসেনাথের ওড়নাটা নেই, শুধু হিজাব আছে, তাও অনেকটা এলোমেলো, আর তার জামার এক পাশের হাতা ছিঁড়া, যার ফলে তার ধপধপে সাদা হাত জোড়া দৃশ্যমান। অরিত্রাণ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখেই ওয়াসেনাথের দুই গালে এবং হাতের বাহুতে 4টি আঙ্গুলের চাপ পড়ে লাল হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে কেউ জোর করে চেপে ধরেছে। অরিত্রাণের পৃথিবী মনে হয় এখানেই থমকে গেছে। তার পাশে আশেপাশের কিছুই তার মাথায় আসছেই না। সে এক দৃষ্টিতেই ওয়াসেনাথের দিকে তাকিয়েই আছে। ওয়াসেনাথের হাত পা এবং মাথার কপাল দিয়ে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। অরিত্রাণ এগুলো দেখে কিছু বলার ভাষায় হারিয়েই ফেলেছে। রিমন মাত্রই অরিত্রাণকে নিচে ডাকতে এসেছে। অরিত্রাণ ওয়াসেনাথকে খুঁজতেই উপরে এসেছিল, আর এসেই কিছু ক্লায়েন্টদের দেখে তাদের সাথে কথা বলতেই শুরু করে। ওয়াসেনাথ নিজের অশ্রুসিক্ত চোখে অরিত্রাণকে দেখেই
তার ফেটে যাওয়া রক্তে জড়িত ঠোঁট জোড়ায় হাসি ফুটে ওঠে। এটা কোনো সাধারণ হাসি না, এটা হলো হাজার হতাশার মাঝে এক ফোঁটা আশার আলোর মতো হাসি। ওয়াসিনাত খোড়া পায়ে দাঁড়িয়ে নিচেও একবার পড়ে যায়, কিন্তু অরিত্রাণ এখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখের পাতাও পড়ছে না। ওয়াসিনাত বহু কষ্টে অরিত্রাণের ব্লেজার ধরে উঠে দাঁড়িয়ে চিৎকার করে নিজের ভাঙ্গা গলার কান্না চরিত্র কণ্ঠে বলে ওঠে,